সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনাটি হচ্ছে, সাম্প্রতিক সময়ে আপনারা দেখছেন যে জামাতের সাথে বিএনপির সাথে একটা কনফ্রন্টেশন তৈরি হয়েছে। বিএনপি চাচ্ছে যে বাংলাদেশে যে নির্বাচনটি আসন্ন সেই নির্বাচনটি হবে বর্তমান যেভাবে ফার্স্ট এরকম একটা পদ্ধতি আছে, যেটাকে বলে পপুলার ভোট। যে যত বেশি ভোট পাবে যেই আসনে, সেই আসনে ভোটার অনুসারে ভোট পাওয়ার ভিত্তিতে, আসনের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হবেন। ৩০০টি আসন রয়েছে, ৩০০ জন সংসদ সদস্য নির্বাচিত হবেন। জামাতে ইসলামী সহ খুচরা যেসব দল বাংলাদেশে রয়েছে, যাদের গণভিত্তি নেই, যারা কখনো বাংলাদেশের ইতিহাসে গত ৫৩ বছরে 10% ভোট ক্রস করতে পারেনি, সেই রকম যেই সব দল রয়েছে, তারা চায় বাংলাদেশে একটি পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতি হচ্ছে টোটাল দেশে যে ভোট পাবে সেই ভোটের সংখ্যা অনুপাতে ৩০০টি আসনের মধ্যে আসন ডিস্ট্রিবিউট করা হবে। তো এগুলা সবসময় শুধু বাংলাদেশে নয়, ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়াতেও কিছু কিছু পার্টি আছে, ছোট ছোট পার্টি, তারা সবসময় এই পিআর পদ্ধতির পক্ষে অ্যাডভোকেসি করে। ২০২১ সালে লেবার পার্টির যখন কনফারেন্স হয় ব্রাইটনে, সেপ্টেম্বর মাসের সম্ভবত ২১ থেকে ২৫ তারিখ পর্যন্ত, সেই সময়ে আমার সুযোগ হয়েছিল লেবার পার্টির ডেলিগেট হিসেবে সেখানে অংশগ্রহণ করার। সেখানেও এই কথাটি আলাপ আলোচনা হয়েছিল যে লেবার পার্টি চায় এরকম একটি পদ্ধতি নিয়ে আসুক। পরবর্তীতে ডেলিগেটদের ভোটে এবং আলাপ আলোচনায় উঠে এসছে যে না, এটা লেবার পার্টির মতো পার্টি চাইতে পারে না, এবং লেবার পার্টি সেই দাবি থেকে ফেরত এসে বর্তমান পদ্ধতিতেই বিরাজ করছে আছে। তো বাংলাদেশে জামাতে ইসলামী এবং খুচরা দলরা যেটা চাচ্ছেন, বিএনপিকে কোণঠাসা করার জন্য এই চাওয়াটা বলে বিএনপি মনে করে। এবং বিএনপি গত 16 মাসে তাদের আন্দোলন, তাদের রাজনীতি এবং তাদের ভবিষ্যতের চলার পথ কিভাবে হবে, তারা একটা দোদুল্যমান অবস্থায় ছিলেন। সাম্প্রতিক সময়ে তারা নিশ্চিত হয়ে গেছেন যে স্বাধীনতার সপক্ষে এবং বিপক্ষের মানুষ একসাথে কোনোদিনও সঠিকভাবে রাজনীতি করা সম্ভব নয়। আগে বিএনপি এবং জামাত একসাথে রাজনীতি করতে পেরেছিল এই কারণে, তখন বিএনপি একটি বড় দল হিসেবে জামাতে ইসলামী মনে করত বিএনপি যা বলে সেটাকেই জামাত মেনে নিত, খুদ পাক আর কুড়া পাক যেটাই পাক সেটা দিয়েই সন্তুষ্ট থাকত। এই ২৪ জুলাই মাসের আন্দোলনের পর আগস্ট মাসের ৮ তারিখে যখন ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করে, তারপর আস্তে আস্তে জামাতে ইসলামী খোলস থেকে বেরিয়ে আসে। তাদের সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হামলা করেছে, অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। এর সাথে বিএনপিরও অনেক নেতাকর্মী যোগ হয়েছে, যার কারণে বিএনপিকে তার দলের ৭,০০০ কর্মীকে বহিষ্কার করতে হয়েছে। এখন এই জামাতের সাথে যদি রাজনীতি বিএনপিকে করতে হয়, তাহলে এই সন্ত্রাস, এই চাঁদাবাজ, এই নৈরাজ্য সৃষ্টিকারীদেরকেই গুরুত্ব দিতে হবে। তাই বিএনপি সর্বশেষ যে অবস্থান নিয়েছে সেটি হচ্ছে প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে। এই পদ্ধতিতে যদি ভোট করা না যায়, তাহলে বিএনপি ভোটে যেতে নাও পারে, কারণ ডক্টর ইউনূস এনসিপি এবং জামাতের পক্ষে ওকালতি করছে এবং এই দুইটি দলকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের পায়ের নিচের মাটি সরে গেছে, কারণ যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, সেই ছাত্রলীগ, সেই যুবলীগ, সেই আওয়ামী লীগ এখন ঢাকায়, চিটাগংয়ে, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, ঝালকাঠি, ফিরোজপুর সব জায়গায় আস্তে আস্তে মিছিল নিয়ে রাস্তায় নামতে শুরু করেছে। এখন আওয়ামী লীগের মাঠে নামা,
ছাত্রলীগের মাঠে নামা, যুবলীগের মাঠে নামা, কৃষক লীগ, শ্রমিক লীগের মাঠে নামা, রাজনীতিবিদ আওয়ামী লীগের যারা আছেন তাদের মাঠে নামা মানে হচ্ছে বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে একটা রেভুলেশন সৃষ্টি। কারণ আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিলেন, তারপরে আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, এই 193টি রাষ্ট্র বর্তমানে জাতিসংঘের সদস্য, এইরকম স্টিম রোলার একটি অগণতান্ত্রিক সরকার, একটি অনির্বাচিত সরকার পৃথিবীর কোথাও একটি বিশেষ দলকে টার্গেট করে এত নির্যাতন অত্যাচার চালায়নি। শেষ পর্যন্ত বিএনপি বুঝলো এখন আওয়ামী লীগের পালা, এরপরে হয়তো বিএনপির পালা। তাই বিএনপি এখন আস্তে 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 পরিবর্তন হতে শুরু করেছে। আমার কাছে যেটুকু খবর আসছে, বাংলাদেশের একটি বন্ধুপ্রতিম রাষ্ট্রের মাধ্যমে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটি সমঝোতা চুক্তি, একটি সমঝোতা প্রস্তাব হচ্ছে, একটা সমঝোতার আলাপ আলোচনা হচ্ছে। এই সমঝোতা হবে এই ভিত্তিতে যে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী, ধর্মান্ধ, সাম্প্রদায়িক যে শক্তি আছে, যারা বাংলাদেশের ৭১কে স্বীকার করে না, সংবিধানকে স্বীকার করে না, তাদের বিরুদ্ধে একটি যুগপৎ আন্দোলন হবে। সেই আন্দোলনে ডক্টর ইউনূসের সরকার উড়ে বঙ্গোপসাগরে চলে যাবে। জামায়াতের যে স্বপ্নমহল, সেটা ভেঙে ছারখার হয়ে যাবে। ওই মৌলবাদীদের মুখপাত্র হামজা, যাকে আমরা কাফের, মুরতাদ, শয়তান উপাধি দিয়েছি, সেই শয়তানদের ওয়াজ মাঠে ঘাটে বন্ধ হয়ে যাবে। এবং এই কাফের, মুনাফেক যারা প্রতি কথায় কথায় মিথ্যা কথা বলে, তাদের বিরুদ্ধে বাংলাদেশে আজকে সোচ্চার হতে শুরু করেছে। অল্প দিনের মধ্যেই বিএনপি আওয়ামী লীগকে নিয়ে রাজপথে যদি নেমে যায়, আপনারা এটাকে অবাক মনে করার কোনো কারণ নেই। কারণ 1971 সালের মুক্তিযুদ্ধ যারা করেছেন, তাদের একটি বড় অংশ আওয়ামী লীগের সাথে আছে, একটি অংশ, বড় অংশ বিএনপির সাথেও আছে। সুতরাং এই দুটি দলে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দল। সুতরাং তাদের মধ্যে অনেক বিষয়ে দ্বিমত আছে। একটি দল আরেকটি দলের উপরে অনেক ধরনের নির্যাতন করেছে, অত্যাচার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন, 2004 সালের 21শে আগস্টে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তার উপরে বঙ্গবন্ধু এভিনিউতে পার্টি অফিসে যে হামলাটি হয়েছে, বিএনপি যদিও দাবি করে এসছে এই হামলার সাথে তাদের কোনো দায় নেই, কোনো যোগাযোগ নেই, কিন্তু এই হামলাকারীদেরকে কোনো বিচার বিএনপি করে দিতে পারেনি। যার কারণে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে একটা ফাটল ধরেছিল, সেই ফাটলটি আরও দিনে দিনে আরও বিশাল হয়েছে। কিন্তু 2024 সালের আন্দোলনের পর, 2024 সালের আগস্ট মাসে ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর, সবচাইতে বড় দল আওয়ামী লীগকে বাদ দিলে যারা থাকে সেটা হলো বিএনপি। কিন্তু বিএনপিকে জামায়াতে ইসলামী তার খুচরা দলদেরকে নিয়ে, ধর্মকে হাতিয়ার করে, মসজিদ মুক্ত মাদ্রাসাকে ব্যবহার করে, এবং এই জামাত ফ্রেন্ডলি যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকে ব্যবহার করে, মানে ইউনূসকে ব্যবহার করে, এবং ইউনূসের সালাসামুন্ডাকে ব্যবহার করে, এনসিপিকে ব্যবহার করে আস্তে আস্তে বিএনপিকে নিতে নিতে ওয়ালের সাথে নিয়ে গেছে। এখন একটা লোক যখন যেতে 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 পিছনে আর জায়গা থাকে না, তখন তাকে প্রতিরোধ করে দাঁড়াতে হয়। এখন বিএনপিরও সেই প্রতিরোধের সময় এসছে। আপনারা হয়তো 2 মাস, 3 মাস, 4 মাসের মধ্যে এমন ঘটনা যদি দেখে থাকেন যে বিএনপি বলছে আমরা এই জামায়াতে ইসলামী এবং ডক্টর ইউনূসের সরকারকে এই দেশ থেকে বিতাড়নের জন্য একটি আন্দোলনে নামব। সেই আন্দোলনে বঙ্গোপসাগরে ইউনূসকে ফেলে দিয়ে নিরপেক্ষ একজন মানুষের কাছে রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হবে, এবং 1972 সালের যে মহান আমাদের যে মুক্তির সনদ, আমাদের যে জাতীয় সংসদে পাশ হওয়া প্রণীত আমাদের যে কনস্টিটিউশন রয়েছে, সেই কনস্টিটিউশনের ভিত্তিতে এই দেশ পরিচালিত হবে। আপনারা জানেন যে বলছে বারবার জুলাই সনদ। এখন সনদ হয় কোনো আন্দোলনের যে উদ্দেশ্য, যে আদর্শ, সেই উদ্দেশ্য এবং আদর্শকে বাস্তবায়ন করার জন্য।
2024 সালের যে আন্দোলনটি শুরু হয়েছে আমরা দেখেছি, সেই আন্দোলনটি ছিল মূলত কোটা বিরোধী আন্দোলন। অর্থাৎ বাংলাদেশে যে পাবলিক পরীক্ষায় যারা পাশ করত তাদের মধ্যে নানান ধরনের কোটা প্রথার ভিতর দিয়ে যেতে হতো। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের কোটাটি সবচেয়ে বেশি আলোচিত ছিল। সেই কোটা বিরোধী আন্দোলন 2018 সালে নুরুল হক নুরু শুরু করেছিল, যারে গরু পিটা করেছে এই আর্মিরা। গরু পিটা করে এখন হসপিটালে রেখেছে, শুনেছি বেঁচে উঠছে। এই কুলাঙ্গার যখন কোটা আন্দোলন শুরু করে, আস্তে আস্তে এই কোটা আন্দোলনের তার হাত থেকে চলে যায়। তারপর এটি আসে এই এনসিপির এখন যারা নেতা তাদের হাতে। এখন যেহেতু এই আন্দোলনটি ছিল কোটা বিরোধী আন্দোলন, সেহেতু জুলাই সনদ যদি হয়, সেই সনদ হবে মাত্র একটি বিষয়, যে বাংলাদেশে কোনো পরীক্ষায়, কোনো বিষয়ে, কোনো জায়গায় কোথাও কোটা থাকবে না। ইভেন ভবিষ্যতে সংসদেও নারী অথবা উপজাতি বা কোনো ধর্ম বা বর্ণ বা গোষ্ঠীর জন্য কোনো কোটা থাকবে না। সেটাও হইতে পারে, কোটা থাকবে না, সোজা কথা, কোনো ইস্যুতেই কোটা থাকবে না। এই যদি হয় জুলাই সনদ, সেটার সাথে আমিও আছি। কারণ জুলাই সনদ মানুষ যারা সমর্থন দিয়েছিল ওই কোটা বিরোধী আন্দোলনেই সমর্থন দিয়েছিল। এখন যদি কোটার বাইরে গিয়ে দেশের নাম বদলায় ফেলবেন, সংবিধান বদলায় ফেলবেন, পাকিস্তানের সাথে মার্চ হয়ে যাবেন, ইসলামী শাসন চালু করবেন, সার্বিয়া চালু করবেন, আফগানিস্তান থেকে তথ্য ধার করে এনে বাংলাদেশ চালাবেন, সেই রকম চিন্তা ভাবনা যদি আপনাদের থাকে, তাহলে আমি মনে করি সেটা মুনাফিকি সনদ হবে। কারণ 1971 সালের জামাত যেমন মুনাফেক ছিল, জামাতের আলবদর, রাজাকার, আল শামসরা যেমন মুনাফেক ছিল, সেই মুনাফেকি সনদে বিএনপি স্বাক্ষর করতে পারে না। তাই বিএনপি এই সনদ মেনে নেয়নি। এই সনদ বামপন্থীরা মেনে নেয়নি। এই সনদ শুধু মেনে নিয়েছে জামাতে ইসলামী, তার খুচরা ইসলামিক আরও কতগুলো দল আছে তারা, আর এনসিপি, যাদের সবাইকে যদি এক পাল্লায় তোলা হয় 10% মানুষের প্রতিনিধিত্ব তারা করে না। তার মানে বাংলাদেশের 90% মানুষের প্রতিনিধিত্ব যারা করে, যেই সব দল করে, তাদের সাথে এই জুলাই সনদের কোনো সম্পর্ক নেই। তাই আমি বলবো জুলাই সনদ নামে যেই সনদের কথা হচ্ছে, এটা হচ্ছে একটা মুনাফেকি সনদ। আসুন আমরা দেখি বিএনপি যদি আওয়ামী লীগের সাথে জয়েন করে তাহলে কি হবে। বিএনপি যদি আওয়ামী লীগের সাথে জয়েন করে, অথবা বিএনপি যদি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে যে ঠিক আছে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে চাই, আমাদের যে দুই পার্টির যার ভুলভ্রান্তি আছে সেগুলোকে পিছনে রেখে আমরা সামনের দিকে তাকিয়ে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা, আমাদের প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের উন্নয়নের গতিধারাকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে এই দুটি দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলে এর সাথে সাথে সমগ্র বাংলাদেশে আনাচে কানাচে সব কিছুতে একটা জোয়ার আসবে। জোয়ার আসার মূল কারণ হচ্ছে বাংলাদেশে যে সবচেয়ে বৃহৎ যে দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটি দলের মধ্যে সৃষ্টি থেকে কিন্তু মুখোমুখি অবস্থান, তাদের মধ্যে পাশাপাশি অবস্থান কখনো হয়নি, যে বন্ধুসুলভ একজন আরেকজনের পাশে বসবে, সেই অবস্থাটি তৈরি হয়নি। জাতির একটি কাঙ্ক্ষিত মুহূর্তে এখন মনে হয় সেই সুযোগটি এসেছে। যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে একটা সমঝোতা হওয়া দরকার। আপনারা জানেন জামায়াতে ইসলামী পাকিস্তানপন্থী, তারা বাংলাদেশপন্থী না। সেদিনও জামাতের যে মন্ত্রী, পাকিস্তানের যে মন্ত্রী এসেছে, তারা বলেছে যে জামাতের হেডকোয়ার্টার আগেও লাহোরে ছিল, এখনও লাহোরে আছে। তার মানে বাংলাদেশ যখন হবে, বাংলাদেশে যখন জামাত ক্ষমতায়ও যদি আসে, তাও তাদের হেডকোয়ার্টার কিন্তু লাহোরেই থাকবে। লাহোরের হেডকোয়ার্টারের দলের সাথে বাংলাদেশে হেডকোয়ার্টারের দলের সম্পর্ক হওয়া বড় কঠিন। কিন্তু যদি শত্রুতা বলে সামনের দিকে তাকিয়ে আমরা যদি এক জায়গায় আসতে পারি, যে আপনার আদর্শ আপনার জায়গায় থাকুক, আমার আদর্শ আমার জায়গায় থাকুক, আমরা এক জায়গায় এক মত পোষণ করি যে এই বাংলাদেশে যত নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হতে হবে, কেউ নির্বাচনকে ম্যানিপুলেট করতে পারবে না, এবং এটার জন্য কনস্টিটিউশনাল গ্যারান্টি যদি করা যায় যেটা স্বাভাবিকভাবে চলবে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ
ভবিষ্যতের দিকে তাকিয়ে একবিংশ শতাব্দীর এই পর্যায়ে এসে যে আমাদের 18 কোটি মানুষের জীবন মান উন্নয়ন করে বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য এবং উন্নত সমাজ ব্যবস্থার জন্য আমাদের যে নতুন প্রজন্মের মনোজগতে যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনকে ধারণ করার জন্য যদি এই দুটি দল যা হতে যাচ্ছে বলে শুনেছি সেটার দিকে যদি এগিয়ে যায়, সেটা শুধু বিএনপির লাভ নয়, সেটা শুধু আওয়ামী লীগের লাভ নয়, সেটা সমগ্র বাংলাদেশের লাভ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে একটি প্রগতিশীল প্রপার সুষ্ঠু রাজনৈতিক ধারা তৈরি হবে বলে আমি মনে করি। আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশটিকে উদ্ধার করি, কারণ বাংলাদেশ এখন যেখানে গিয়ে দাঁড়িয়েছে, এই দেশে এখন আইন নেই, বিদেশি কোনো বিনিয়োগ নেই, এই দেশে কোনো শাসন নেই। পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশকে ব্যান করে দিচ্ছে। এই যে আজকে দেখলাম সোমালিয়া, উগান্ডা, আফগানিস্তান, এই রকম 7টি রাষ্ট্রকে এই দুবাই মানে আরব আমিরাত ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, ট্যুরিস্ট ভিসা সহ। এই লিস্টে বাংলাদেশের নামটিও ঢুকে গেছে। আপনারা কি বুঝতে পারেন? পাকিস্তানের নাম নাই ওখানে, ওখানে ইন্ডিয়ার নামও নেই, আছে বাংলা। বক্তৃতা সম্বলিত, বক্তব্য সম্বলিত খবর সমস্ত টেলিভিশনগুলো বা গণমাধ্যমগুলো প্রচার করে আসছিল তাদের লিড নিউজ হিসেবে। বাংলাদেশের সেনা শাসন নতুন কোনো ঘটনা নয়, অতীতে বহুবার ঘটেছে। আবার সেমি সেনা শাসন, অর্ধেক সেনা শাসন অর্ধেক সিভিল শাসন, এই দুটো মিলিয়ে 1-11 নামে আমাদের বাংলাদেশে যে একটা ক্রান্তিকাল আমরা পার করেছি, সেই আতঙ্ক আমাদেরকে এখনও তাড়া করছে। ফলে আমরা যখনই কোনো এদিক ওদিক দেখি, গণতন্ত্রের যাকে বলা হয় কর্তৃত্ববাদ দেখি, কোনো একটি রাজনৈতিক দলের ভুল দেখি, ভ্রান্তি দেখি, সবসময় আমরা 1-11 উদাহরণ টানি, বিশেষ করে 2008 থেকে আজ অবধি। অর্থাৎ বিএনপির পতন 1-11 মাধ্যমে, আবার 1-11 মাধ্যমে শেখ হাসিনার উত্থান। তো সেই উত্থানের পরে শেখ হাসিনা মোটামুটি 2014 অবধি যে একটা গণতান্ত্রিক পরিবেশ তিনি বজায় রাখার চেষ্টা করেছিলেন, যা 2014 সনে সম্ভব হয়নি রাখতে, এবং সেখানে একটি একতরফা বিনা ভোটের বিনা প্রতিদ্বন্দ্বের তার একটা নির্বাচন হয়ে যায় 2014 সনে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় যে তারা এই নির্বাচনটি বাধ্য হয়ে করেছে এবং তারা সুযোগ পেলে খুব দ্রুত একটা যাকে বলা হয় অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে তারা কেটে পড়বে, এরকম একটা ভাব তারা নির্বাচনের আগে দেখিয়েছিল। আর তারা বলার চেষ্টা করেছিল যে বিএনপি এবং জামাত যুগপৎভাবে আওয়ামী লীগকে এতটা অসহযোগিতা করেছে এবং সারা দেশে যেভাবে সন্ত্রাস এবং নৈরাজ্যর একটা খারাপ নজির, বদ নজির স্থাপন করেছিল, সেক্ষেত্রে বিনা ভোটের বা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনটি যদি না হতো তাহলে আরেকটি 1-11 চলে আসতো, দেশে জরুরি অবস্থা জারি হতো, সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতো এবং দেশের স্বার্থ সংরক্ষণের জন্য শেখ হাসিনা এই কাজ করতে বাধ্য হয়েছেন। যদিও এই কথাকে সবাই রংতামাশা, হাস্যরস হিসেবে আখ্যায়িত করছে, এই কারণে যে ওইরকম একটি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন তিনি পুরো 5 বছর তিনি টেনে নিয়েছিলেন এবং ক্ষমতায় বসে খুব অল্প সময়ের মধ্যে নিজের পেশি শক্তিকে তিনি বহাল রাখতে পেরেছিলেন, প্রশাসনের উপর তার কর্তৃত্ব রাখতে পেরেছিলেন, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রণে রাখার পর বিরোধী দলকে এমন দৌড়ানির উপর রাখতে পেরেছিলেন যার ফলে তার মনে হয়েছিল যে তিনি কেন আবার একটা নির্বাচন দিবেন। বিরোধী দলের তো জনসমর্থন নেই, যদি জনসমর্থন থাকতো তারা বিদ্রোহ করে বিপ্লব করে আওয়ামী লীগকে উচ্ছেদ করত। তো এই বিশ্বাস তাকে 2018 সন পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে আবার যা কিনা 2025 সন পর্যন্ত তাকে আবার টেনে নিয়ে যায়। তো এই যে পুরো সময়টি 2014 থেকে 2025 পর্যন্ত আমরা যারা বক্তব্য দিয়েছি, আমরা সবসময় একটা 1-11 আর একটা মার্শাল লয়ের আর একটা সামরিক শাসনের আর একটা তৃতীয় শক্তির যে আগমন হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে, এই কথা আমরা বারবার বলে আসছি। এবং যারা আমরা এই কথাগুলো বলতাম তাদেরকে আওয়ামী লীগ সরকার গণশত্রু মনে করত এবং তাদেরকে নানাভাবে নাজেহাল করার জন্য, তাদের জীবনকে তছনছ করে দেওয়ার জন্য রাষ্ট্রশক্তি করে নেই, এহেন কোনো কুকর্ম নেই। অনেকে দেশ ছেড়ে চলে গেছেন,
দেশের মধ্যে যারা ছিলেন তাদের পরিবার পরিজন, ঘর বাড়ি, সমাজ সংসার সব কিছু তছনছ করে দেওয়ার জন্য গোয়েন্দা সংস্থাগুলো যা করা দরকার, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, ব্যবসা বাণিজ্য ধ্বংস করা, মামলা মোকদ্দমায় ফাঁসানো, গুম করা, সব কিছু করে তারা ক্ষমতায় থেকেছেন বটে, কিন্তু পুরো গণতন্ত্রের যে ধারাবাহিকতা, তারপর রাজনৈতিক নেতাকর্মীদের যে ব্যাকবোন এবং স্বপ্ন দেখার, মানুষের যে স্বপ্ন দেখার যে শক্তি, এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। আর তার ফলে কি হলো, 2024 সনে একটা সফল বিপ্লবের পরেও যখন একটি সরকার গঠিত হলো, এটাকে না 11 বলা যাচ্ছে, না তৃতীয় শক্তি বলা যাচ্ছে, না এটাকে মার্শাল ল সরকার বলা যাচ্ছে, কোনো কিছু বলা যাচ্ছে না। এরকম একটা সরকার এলো যেটি বৈচিত্র্যহীন, যেটি ভাবলেশহীন এবং যেটির কোনো ব্যাকরণগত অর্থ নেই। কেউ এটাকে মার্কিন ডিপ স্টেট পলিসির একটা পরীক্ষামূলক প্রকল্প হিসাবে বিবেচনা করছে, যে আমেরিকা একটা প্রকল্প বাংলাদেশে চালু করলো, এটা যদি সফল হয় তাহলে অন্যান্য দেশে এই কাজগুলো করবে। তারা আফগানিস্তানে হামিদ কারজাইকে দিয়ে যেভাবে একটা পরীক্ষামূলক সরকার ব্যবস্থা চালু করেছিল, ঠিক ওইরকম একটা সরকার ব্যবস্থা বাংলাদেশে চালু করেছে বলে নানা রকম কথাবার্তা বিভিন্ন মহল থেকে ঠাট্টা মশকারা সহকারে বলা হচ্ছে। তো যাই হোক না কেন, 2014 সনের পরে বা 2018 সনের পরে, এমনকি 2024 সনের নির্বাচনের পরে শেখ হাসিনা সকল কিছু শক্ত হাতে, বিশেষ করে প্রশাসন যেভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল, এই যে নতুন যে পরীক্ষামূলক প্রকল্পের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা কিন্তু এই কাজটি করতে পারেনি। যারা মানুষকে সুন্দর কথা বলেছে, সুন্দর গল্প শুনিয়েছে, নানা রকম আশার বাণী শুনিয়েছে, কিন্তু দৃশ্যত এবং কার্যত কাজের কাজ কিছু হয়নি, বরং চারিদিকে হতাশা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে মানুষ যার যার অবস্থায় থেকে রীতিমতো ত্রাহি ত্রাহি শুরু করে দিয়েছে। শেখ হাসিনার জামানাতে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছিল, সেই ক্ষয়ক্ষতিগুলো প্রচণ্ডভাবে বেড়ে গেছে। আর শেখ হাসিনার জামানাতে যে ভালো কাজগুলো হয়েছিল, তার সেই সকল ভালো কাজের একটাও হচ্ছে না, চলছে না। তাহলে বোঝার চেষ্টা করুন যে আপনি আগে যে ক্ষুধার্ত ছিলেন, ক্ষুধার পরিমাণ বেড়ে গেছে, কিন্তু ক্ষুধার মধ্যেও আপনার অন্তত একটু দাঁড়ানোর জায়গা ছিল, শোয়ার জায়গা ছিল, বাতাস ছিল, খাবার জন্য পানি ছিল। এখন দেখা গেল যে সেই জিনিসগুলো ক্রমশ নষ্ট হয়ে গেছে। ফলে আপনি কী অবস্থায় আছেন এই বর্তমান জামানাতে, এটা বোঝার জন্য আপনি গ্রামে যান, গঞ্জে যান, গিয়ে দেখবেন সেখানকার সমস্ত সামাজিক বন্ধন টুটে গেছে, পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে। পাড়া মহল্লায় মাস্তানি করছে সেই 20 বছরের কম বয়সী ছেলেরা, বাবা মা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কেউ সমন্বয়ক নামে, কেউ ছাত্র প্রতিনিধি নামে, কেউ নয়া পান্ডা নামে বা নয়া গুন্ডা নামে নতুন একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এবং এই ঘটনার সঙ্গে রাষ্ট্রের পুলিশ বাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দুর্বৃত্ত রয়েছে, মন্দ লোক রয়েছে, তারাও এই ঘটনার সাথে জড়িয়ে পড়েছে। ফলে একটা মাফিয়া চক্র সারা দেশকে এমনভাবে চালাচ্ছে যে গত 1 বছরে দারিদ্রতা বেড়েছে, ব্যবসা বাণিজ্য সূচক সব কিছু মারাত্মকভাবে অবনতি হয়েছে, আরও অনেক কিছু। কিন্তু 6,000 নতুন কোটিপতি বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত হয়েছে। 6,000 নতুন কোটিপতি, যে ঘটনা কখনো শুনিনি, যে একজন ডিসি পদে নিয়োগের জন্য 100 কোটি টাকার লেনদেন হয়, একজন সচিব পদে নিয়োগের জন্য 100 কোটি টাকার লেনদেন হয়। এবং এইগুলোর চেক তথ্য প্রমাণ সহকারে এখন যেভাবে পত্রপত্রিকা আসছে, বলাই বাহুল্য, এগুলো বিশ্বাসও করা যাচ্ছে না। রাষ্ট্র থেকে যখন কারো বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি হয়, কিংবা বলা হয় যে এই লোক বিদেশে যেতে পারবে না, তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, সেই মানুষ এই রাষ্ট্রের দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে ম্যানেজ করে বুক ফুলিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, যে কিনা ইতিপূর্বে শেখ হাসিনার জামানাতে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল। ফলে আপনি দেখুন, চিহ্নিত যে সকল দুর্নীতিবাজ রয়েছে, যে সকল দুর্নীতিবাজদেরকে আওয়ামী লীগ নিজের হাতে, এই সরকারের হাতে ধরিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন যে যারা এখন জেলখানাতে আছে, আওয়ামী লীগ বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে ওন করে না। আওয়ামী লীগ যাদেরকে ওন করে, যাদেরকে স্বপ্ন মনে করে, যাদেরকে সম্পদ মনে করে, স্বপ্ন বললাম যে আগামী দিনের নেতৃত্ব যাদের হাতে তুলে দেবে, তাদের প্রায় সবাইকে তারা নিরাপদে দেশের বাড়ি নিয়ে গেছে। এবং 5 তারিখে শেখ হাসিনা যাওয়ার আগে ধীরে সুস্থে নৌপথে, স্থলপথে, বিমানপথে তিনি তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে তিনি সুযোগ করে দিয়েছেন।
টাকা নিয়ে, পয়সা নিয়ে, স্ত্রী নিয়ে, কন্যা নিয়ে। আপনি দেখুন তো শেখ হাসিনার কাছাকাছি, শেখ হাসিনার স্নেহভাজন প্রিয়জন একজন সিঙ্গেল লোক জেলখানাতে আছে নাকি? কেউ নাই। আর যারা আছে তারা আওয়ামী লীগের বাকির খাতায়, আওয়ামী লীগের খরচের খাতায়, এবং তাদেরকে বর্তমান সরকার একেবারে হালুম করে ধরে বলছে যে না আমরা বিচার করবো ইত্যাদি ইত্যাদি যা কিছু হচ্ছে। তো এনিওয়ে, এর ফলে কি হলো, বাংলাদেশে যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতার মধ্যে বিশাল শূন্যতা, সেই শূন্যতার মধ্যে বাকি আওয়ামী লীগ ব্যতিরিকে যে সকল রাজনৈতিক শক্তি, ধরুন বাংলাদেশের 50%, অর্থাৎ বিএনপি জামাত কেন্দ্রিক যে লোকজন তাদের সংখ্যা সাকুল্যে 50%, আর আওয়ামী লীগ এবং তাদের বলয়ে যে সমস্ত লোকজন রয়েছে তাদের সংখ্যা 50%। এখন এই 50% লোকজন রাজনীতি থেকে, অর্থনীতি থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছে, আর প্রতি মুহূর্তে তারা ফিরে আসার জন্য, বিকল্প একটা ব্যবস্থা করার জন্য যে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে। এর ফলে পুরো বাংলাদেশের যে বন্ধন, ঘনত্ব, যেটিকে বলা হয় যে একে অপরের সঙ্গে যে সংযোগ, এই সব কিছু এলোমেলো হয়ে গেছে, রীতিমতো এলোমেলো হয়ে গেছে। আর সে এলোমেলো হওয়ার কারণে কি হলো, নিজেদের মধ্যে, অর্থাৎ এই যে বাকি যে 50% তাদের মধ্যে তাপ এবং চাপের কারণে, ধরুন একটা চৌবাচ্চার মধ্যে জায়গা হবে 100 জন লোকের, সেখান থেকে 50 জন লোক সরিয়ে দেওয়া হলো, ফলে চৌবাচ্চাটা খালি হয়ে গেল বা একটা রুম খালি হয়ে গেল। তো এতক্ষণ ওই 50 জনের চাপে যাদের মধ্যে আত্মার সম্পর্ক ছিল, পাশাপাশি ছিল, তারা নিরাপদ দূরত্বে চলে গেল। এরপরে তারা বললো যে না এই জায়গা আমার, ওই জায়গা তোমার। ওই 50 জন যারা চলে গেছে তাদের জায়গার সম্পত্তি, মানে তাদের স্থানটি দখল করার জন্য তখন আগের যে 50 জন কাঁধে কাঁধ মিলিয়ে ছিল তাদের মধ্যে নতুন যে বিরোধ তৈরি হয়ে গেল, এই বিরোধের ফলে এখন বিএনপি জামাতের বিরোধ, জামাত এনসিপির বিরোধ, এনসিপি জামাতের বিরোধ, এনসিপি বিএনপির বিরোধ, সেনাবাহিনীর সঙ্গে যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরত্ব, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে উপদেষ্টাদের দূরত্ব, উপদেষ্টা বনাম উপদেষ্টাদের মধ্যে দূরত্ব, প্রশাসনের সঙ্গে দূরত্ব, সব মিলিয়ে এরকম একটা ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয়েছে যে কেউ কাউকে 2 টাকা দিয়ে বিশ্বাস করতে পারছে না। আর এই অবিশ্বাসের কারণে মনের মধ্যে যে আতঙ্ক তৈরি হচ্ছে, ভয় তৈরি হচ্ছে, সেই ভয় থেকেই এনসিপির মুখ দিয়ে যেটা বলা হচ্ছে যে একটি সামরিক শাসন অবশ্যম্ভাবী এবং আসতে পারে। এবং আপনি সবসময় দেখবেন যে জম মেরে টানে, একবার যখন মানুষের মুখ দিয়ে কোনো কথা বের হয়ে যায়, বিশেষ করে যারা ক্ষমতাধর, যারা ক্ষমতার চেয়ারে বসে, সে যদি স্বপ্ন দেখে যে তার চেয়ার চলে গেছে, ওই স্বপ্নর যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। তো এনসিপি এখন ড্রাইভিং সিটে রয়েছে, হাসনাত সার্জিসরা গত 1 বছর যাবৎ দেশ চালাচ্ছে। কাজেই তাদের মধ্যে যদি আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায়, তাদের মধ্যে যদি ভয় এবং আতঙ্ক দেখা দেয়, তাহলে ওটি অ্যাভয়েড করার কোনো কারণ নেই। তো কাজেই এই যে আরেকটি 11 বা আরেকটি সামরিক শাসনের যে আতঙ্ক অনুভব করছেন এনসিপি, ঠিক সেই আতঙ্ক কিন্তু বিএনপিও অনুভব করছে, এবং বিএনপির যারা লোকজন তারা ইতিমধ্যে নানা রকম কথাবার্তা বলছে। জামাতের লোকজনও কিন্তু স্বস্তিতে নেই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে একটা সেফ এক্সিটের জন্য তিনি সব কিছু করতে এই মুহূর্তে রাজি, কিন্তু কোনো অবস্থাতেই একটার সঙ্গে আরেকটা মিলন ঘটানো যাচ্ছে না, অর্থাৎ আংটা লাগানো যাচ্ছে না। শিকল যেভাবে একটার সঙ্গে আরেকটা লাগানো থাকে, ওই জিনিসটি এখন বর্তমান যারা আছেন রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডার আছে, তাদের সাথে করা যাচ্ছে না। বিকজ যে শূন্যতাটা এটা খুব বেশি, 50% লোক তারা সব কিছু থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছে। আর এই 50%-এর মধ্যে আওয়ামী লীগের যে সকল ক্যাডার রয়েছে, অর্থবিত্ত সম্পদের যারা মালিক রয়েছে, তারা সর্বশক্তি নিয়োগ করে এই বর্তমান সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে। ফলে যারা এই বিপ্লবের অগ্রনায়ক, এই বিপ্লবের মহানায়ক, যারা এই ধরনের একটি পরিবর্তন যারা সম্পন্ন করেছেন অত্যন্ত সফলভাবে, এখন তাদের অনেকের মধ্যেই আর্তচিৎকার লক্ষ্য করা যাচ্ছে, এবং তারা যে কথাগুলো ইদানিং বলছেন সে কথাগুলো আজ থেকে 6-7 মাস আগে কল্পনাই করা যেত না। আমি মনে করি যে এখনও যে সময় আছে, যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি, নিজেদের মধ্যে দূরত্ব দূর করতে পারি, এবং রিয়ালিটি যেটা বাস্তবতা রয়েছে, রাজনীতির ময়দানের যে বাস্তবতা রয়েছে, সেই বাস্তবতাকে মেনে নিয়ে আমরা একটা সমঝোতামূলক রাজনীতি শুরু করতে পারি, এবং জেদাজেদি না